স্বাগত ২১শে বিজনেসে, আপনাদের সঙ্গে আছি আমি সুকান্ত সরকার। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন তিনি। জ্বালানি মন্ত্রী বলেন, মজুদ থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল, এর পরিমাণ ১,৬৪,৬৪৪ টন। এছাড়া অকটেনের ১০,৫০০ এবং পেট্রোল ১৬,০০০ টন মজুদ রয়েছে। এপ্রিলে আরও জ্বালানি আসার তথ্য উপস্থাপন করেন তিনি। সেই সঙ্গে জানান, অবৈধ মজুদ বন্ধে ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪০,৪৮,৪৫৬ লিটার জ্বালানি। তেলের দাম বাড়ার প্রসঙ্গে সংসদে জ্বালানি মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয় করে গত মাসে দাম বাড়ায়নি সরকার, তবে মে মাসের জ্বালানির দাম নিয়ে কাজ করা হচ্ছে। মন্ত্রিপরিষদে আলোচনা করে প্রয়োজন হলেই দাম বাড়ানো হবে। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে ৫১,০০০ মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে ২৬,০০০ মেট্রিক টন অকটেন নিয়ে এমটি সেন্ট্রাল স্টার এবং প্রায় ২৫,০০০ মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে এমটি স্টান কুইন্স একই দিনে পৌঁছাবে। আগামী ৮ এপ্রিল জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ বজায় রাখতে প্রতিনিয়ত জাহাজ আসছে। মার্চ পর্যন্ত ৩৮টি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে আরও ৬টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে। আজও দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল গ্রাহীতাদের ভিড়। ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েও অনেকেই পাচ্ছেন না জ্বালানি। জ্বালানি সংকটে বিভিন্ন স্থানে যাতায়াতের দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের মধ্যে। প্রভাব পড়ছে নিম্ন আয়ের মানুষের আয় রোজগারেও। অন্যদিকে ডিপো থেকে কম তেল সরবরাহের অভিযোগ করছেন পাম্প মালিকরা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে সুমন সিদ্দিকী রিপোর্ট। ঝিনাইদহে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। কৃষকরাও পড়ছেন বিপাকে। ধানের থোর অবস্থায় সেচের জন্য ডিজেল না পেয়ে ক্ষতির শঙ্কা করছেন তারা। জেলায় ৩৭টি পাম্পের প্রায় সবখানেই একই অবস্থা। একই চিত্র গাইবান্ধাতেও। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল না থাকায় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। মাদারীপুরের কালকিনিতেও সকাল থেকেই পাম্পগুলোতে দীর্ঘ লাইন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল ও কৃষি যন্ত্রের সারি আরও দীর্ঘ হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মাত্র ৩০০ টাকার তেল দেয়া হচ্ছে। ৫ লিটার তেল দিয়েছে আজকে, তবে আইসি সকালে, ওই যে ঢম এখন বসে আছে। পাট পুলিশি পাট এক বিঘেই ৫ লিটার করে তেল লাগে। সমস্যা এসে দেখছি বন্ধ, আবার ৫টা বাজে গেলে কাজে নেই, বিভিন্ন অজুহাত। তেলের কোনো সমস্যা নেই, খালি মনে করেন যে পাবলিক সিন্ডিকেট। তেল থাকতেও ট্যাঙ্কি ফুল করছে। বলছে ২টার কথা, অলরেডি ২:৩০ বেজে গেছে, এখনো দেওয়া শুরু করতেছে না। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিজেল কিছুটা স্বাভাবিক থাকলেও ডিপো থেকে চাহিদা অনুযায়ী পেট্রোল ও অকটেন না পাওয়ায় সীমিত হারে সরবরাহ করতে হচ্ছে। তেল সরবরাহ স্বাভাবিক থাকার দাবি থাকলেও মাঠ পর্যায়ের সংকটে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও কৃষকরা। সুমন সিদ্দিকী, ২১শে টেলিভিশন। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। জুন ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $১১.৫৪, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $১.৭৭ বেশি। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে বা স্টোলেন অ্যাসেট রিকভারি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনর্বাসন করবে না বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে বর্তমান সরকার যে কোনো সময়ের চেয়ে বেশি উদ্যোগী। তিনি আরও বলেন, ইসলামী ধারার ৫ ব্যাংক একীভূত করার বিষয়টি চলমান রয়েছে। শীঘ্রই ৫ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে এমডি ও চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। একীভূত ব্যাংক থেকে কিভাবে আমানতকারীরা টাকা তুলতে পারবেন সে বিষয়েও কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র। কথা বলেন ব্যাংকের শাখা প্রধান কার্যালয় নিয়েও। ডিপোজিটররা আছে তাদের ন্যূনতম ২ লক্ষ টাকা আমরা দেওয়া শুরু করেছি ভেরি ফার্স্ট ডে থেকে, এবং তারা নিতে পারে। এরপর অন্যান্য আমানতগুলো আমরা বলেছি যে এরপরে ৩ মাস পরে ১ লক্ষ টাকা, তারপর ৩ মাস পরে ১ লক্ষ টাকা, এভাবে যেতে যেতে আমরা প্রায় ২১ মাস পর্যন্ত এই
প্রক্রিয়ায় টাকাটা তুলতে পারবে। তো এটা ডিপোজিট অ্যাকাউন্ট ছাড়াও অন্যদের যারা অ্যাকাউন্ট আছে ডিফারেন্ট ফর্মে, অর্থাৎ এফডিআর এ আছে, ডিপিএস এ আছে, সেই টাকাগুলো পরিশোধ কিভাবে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। সেটাতে যখন ম্যাচিউর হবে, ম্যাচিউর হওয়ার পরে সেটার থেকে প্রাথমিকভাবে 2 লক্ষ টাকা তুলতে পারবে, এবং যে টাকাটা থাকবে সেটা যদি আপনার 3 মাস ব্যাপী কোনো আমানত হয় তাহলে সেটা 3 বার রিনিউয়াল হবে, এবং প্রতিবার রিনিউয়ালের সময় কিন্তু মুনাফাটা তুলে ফেলতে পারবে, অর্থাৎ প্রিন্সিপালটাই এটা আসলে এটা আবারও মূলধনে পরিণত হয়ে এফডিআর হয়ে যাবে। এরকম 6 মাসেরটা 2 বার এবং 1 বছরেরটা 2 বছর হয়ে যাবে, একবার হবে। তো সেই প্রক্রিয়ায় ওনারা এই টাকাটা তুলতে পারবেন, এবং আমরা সেই প্রক্রিয়ায় টাকা দিচ্ছি। যদি এক্ষেত্রে কোনো বাধার বিষয় থাকে, যদি ঠিকমতো তুলতে না পারে, সেই বিষয়টা বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে পারে ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি। এছাড়া যেটা বলা হয়েছে, এই ডিপোজিটার ছাড়া যারা কিডনি পেশেন্ট আছে বা কোনো দুরারোগ্য ব্যাধি আছে যাদেরকে পেমেন্ট করতে হয়, তাদের জন্য এই টাকাটা আনলিমিটেড, অর্থাৎ তার চিকিৎসার জন্য যত ব্যয় হবে তার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে। কিন্তু সেটার জন্য যে প্রকৃতভাবে উনি অসুস্থ কিনা সেই দলিলাদি যদি ওনারা দেখান তাহলে এই টাকাটা ওনারা পাবেন। আরও একটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে এই ধরনের দুরারোগ্য ব্যাধি ছাড়া যে কোনো কারণে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে প্রতিটা ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটরকে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার একটা এখতিয়ার ওনাদেরকে দিয়েছেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমের জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার। আপনারা জানেন যে এমডি নিয়োগের বিষয়টা একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, অর্থাৎ এমডি নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশনে সংগ্রহ হয়েছে, সেগুলো প্রসেসিং চলছে। সম্মিলিত ইসলামী ব্যাংক যাতে প্রফিটেবল হয়, অর্থাৎ এইটার এফিসিয়েন্সি যাতে বাড়ে, সেই জন্য এই 5টা ব্যাংক যেহেতু সম্মিলিত হয়েছে, অর্থাৎ একটা জায়গায় যদি 5টা ব্রাঞ্চ থাকে, এই 5টা ব্রাঞ্চের পরিবর্তে সেগুলোকে আমরা মার্জ করে একটা ব্রাঞ্চে রূপান্তর করবো। সেই প্রক্রিয়া অলরেডি শুরু করেছে। আর ব্যাংকের হেড অফিস হিসেবে আমরা দেখেছি যে 5টা হেড অফিসের দরকার নেই, অর্থাৎ এই 5টা ব্যাংকের মধ্যে যে সমস্ত ব্যাংকের হেড অফিসগুলো ভাড়াই পরিচালিত হচ্ছে সেগুলো আস্তে আস্তে আমরা ছেড়ে দিচ্ছি। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকির সূচক 113 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 52,527 পয়েন্টে। কমেছে হ্যাংস্যাংয়ের শেয়ার বাজার। হ্যাংস্যাংয়ের সূচক 177 পয়েন্ট কমে অবস্থান করছে 25,116 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআইয়ের সূচক, এটি 7 পয়েন্ট কমে অবস্থান করছে 4,964 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,886 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 6 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 164 পয়েন্ট কমে অবস্থান করছে 73,942 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,461 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,649, যা আগের দিনের চেয়ে $0.67 কম। কমেছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $72.39, যা আগের কার্যদিবসের তুলনায় $0.43 কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 30 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 30 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 160 টাকা 29 পয়সা এবং বিক্রয় মূল্য 167 টাকা 36 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 46 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 88 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 83 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 44 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 42 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 24 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 41 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 48 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 23 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 84 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 75 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21এর সঙ্গেই থাকুন।